বাচ্চা হলে কি হবে, সে তো মানুষ। হয়তো এই জন্যই অভ্রর মনেও দাগ কেটে নিয়েছে এই কথাটি। এমনিতে তো কত মানুষ ওকে কত রকম কথা শুনিয়ে দেয়, শেষমেশ তার মাও কিনা তাকে আজ কথা শুনিয়েছে। সহ্য করতে পারেনি অভ্র। দীপ নীরাকে নিয়ে বাড়ি ফিরছে, এমন সময় দীপের ফোনে কল আসে। মিস্টার সমুদ্র করেছে এই ফোন। দীপ ফোন রিসিভ করতেই মিস্টার সমুদ্র বলেন, অভ্রকে পাওয়া যাচ্ছে না, 3 ঘন্টা হতে চলল। দীপান্বিতার অবস্থা খুবই খারাপ, 2বার অজ্ঞান হয়েছে। আমি আমাদের এলাকার ভিন্ন গল্লিতে খুঁজছি, তুমি ওদিক দিয়ে আসার সময় একটু ভালোভাবে পরখ করে নিও। নীরব গেছে গল্লির মাথায় অভ্রকে খুঁজতে। ফোন লাউডে ছিল। নীরা ও দীপ অভ্রর কথা শুনে দুজনেই নার্ভাস হয়ে গেছে। তারপরও দীপ বলে, আমরা ভালোভাবে খোঁজ নিচ্ছি বাবা। দীপ আস্তে আস্তে ড্রাইভ করছে আর রাস্তার কোনায় কোনায় ভালোভাবে তাকাচ্ছে। নীরা নিজের জানালার পাশ দিয়ে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে। গলির মাথায় এসে গাড়ি থামিয়ে দীপ ও নীরা একসাথে ভিন্ন জায়গায় খুঁজতে থাকে অভ্রকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর এক জায়গায় দাঁড়ায় দীপ ও নীরা। হঠাৎ নীরার কানে ভেসে আসে ফোপানির শব্দ। কেউ রাস্তার পাশে একটি ডাস্টবিনের পিছনে কান্না করছে। নীরা তাড়াতাড়ি সেখানে যেয়ে দেখে অভ্র হাঁটু চেপে ধরে কান্না করতে থাকে। নীরা দীপকে ডাক দিয়ে বলে, অভ্র এখানে ক্যাডার সাহেব। দীপ দৌড়ে আসে ওদের কাছে। নীরা অভ্রর হাঁটুতে হাত দিয়ে বলে, এখানে কিভাবে লেগেছে বাবা? একটা কুকুর আমাকে তাড়া করে, আমি দৌড়াতে দৌড়াতে পড়ে যাই, তারপর এখানে লুকিয়ে থাকি। দীপ অভ্রকে কোলে নিয়ে বলে, তুমি কাউকে কিছু না বলে এভাবে বাসা থেকে বেরিয়েছো কেন? তোমাকে সবাই খুঁজছে তো। অভ্রকে চোখের পানি মুছিয়ে বলে, আম্মু বলেছে আমাকে চলে যেতে। আম্মু আমার মা না, আমার মা বাবা কে? দীপ এবং নীরা একে অপরের দিকে চাউচাই করে অভ্রকে নীরা বলে, তোমার মায়ের নাম দীপান্বিতা, তোমার মাও সে বাবাও সে। বলে কিছুক্ষণ দুষ্টমি করে নীরা। তারপর বাড়ির দিকে রওনা দেয়। নীরা ফোন করে মিস্টার সমুদ্রকে বলে, আমরা অভ্রকে পেয়েছি, বাসায় আসছে এখনই। মিস্টার সমুদ্র সাথে সাথে সবাইকে বলে। দীপান্বিতা তাড়াহুড়া করে মেন গেটের কাছে এসে অপেক্ষা করে অভ্রর জন্য। নীরবকে কল করে জানিয়ে দেন মিসেস নাজনীন। দীপের গাড়ি এসে বাড়ির সামনে থামতেই দীপান্বিতা অভ্রকে কোলে নিয়ে আদর করে কান্না করতে করতে বলে, আম্মুর কথায় কেউ রাগ করে বাবা? একটু রেগে গেছিল আম্মু, আর কখনো রাগ করবে না। ঠিক তখনই নীরব আসে সেখানে। অভ্রকে দেখে নিজেও এবার শান্তি পেল। মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা চলে গেলেন বাসার ভিতরে। বাচ্চারা সবাই না খেয়ে আছে। মিসেস নাজনীন অভ্রকে আদর করে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। নীরব এসে দীপান্বিতাকে বলে, বাচ্চাকে আগলে রাখতে পারেন না? এমন বেপরোয়া থাকেন কেন আপনাদের সম্পর্কগুলো? দীপান্বিতা চোখের পানি মুছে বলে, আমার ছেলেকে আমি কিভাবে আগলে রাখবো সেটা আমি বুঝে নিব, আপনাকে দেখতে হবে না। বলে অভ্রর হাত ধরে হাঁটা দেয় দীপান্বিতা। নীরব ক্ষিপ্ত হয়ে হাঁটা দেয় নিজের বাড়ির দিকে। দীপ এদের কাণ্ড দেখল। একবার তাকায় দীপান্বিতার যাওয়ার দিকে, আরেকবার তাকায় নীরবের যাওয়ার দিকে। দীপ নীরাকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? কেমিস্ট্রি। ভুরু কুচকে দীপ বলে, মানে? যখন কোনো নারী ও পুরুষ একে অপরের বিপরীত দিকে হাঁটতে থাকে তখন তার মানে কি বোঝায় জানেন? দীপ মাথা নাড়াই মানে না। নীরা আবার বলে, এরা একে অপরের বিপরীতমুখী, কিন্তু এদের মিলন আবারও হবে। কোন কবির থেকে শুনেছো এই কথা? লোকে চাইলে এই নীরাও হতে পারে এক কবি। তোমার কি মনে হয় দীপান্বিতা ও নীরবের মধ্যে কোনো সম্পর্ক আছে? বর্তমানে আমার সচক্ষে নেই, তবে আমার দৃষ্টিকোণ থেকে বলছি এদের মধ্যে কিছু একটা আছে যেটা এখন প্রকাশ পাচ্ছে না। অভ্রর কি হবে? দীপান্বিতা ওকে এখন নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। জীবনে প্রথম মা ডাক শোনার অনুভূতি, তার উপর কারো সাপোর্ট ছাড়াই মানুষ করে অভ্রকে। অভ্রর জন্য এখন আমরা আছি, তখন না হয় দায়িত্ব নিতে পারিনি, এখন তো পারবো। আর এমনিতেও অভ্রকে দীপান্বিতা আপু বোর্ডিং স্কুলে ভর্তি করাতে চেয়েছে। ভাই হিসেবে বোনের জন্য আমি সব কিছু করতে পারি। নীরব ছেলে হিসেবে অনেক ভালো। আমার সাথে বসে যখন চায়ের আড্ডা দিত আমার খুব ভালো লাগতো, তাই নীরবকে আমি না করব না। কিন্তু অভ্রকে ছাড়া দীপান্বিতা এখন শূন্য।
চেষ্টা তো করতে থাকি, দেখা যাক ভাগ্যে কি হয়। হুম। বলে দীপ ও নীরা বাড়ির ভিতরে ঢুকলো। আজ সন্ধ্যায় রিক ও কেয়ার বিয়ের কেনাকাটা হবে, এজন্য নীরা ও দীপকে ডাকা হয়েছে। দীপ ও নীরা রেডি হয়ে অভ্রকে নিয়ে চলে যায় শপিং মলে। কেয়ার পছন্দের ড্রেস কিনে দেওয়া হয় কেয়াকে, রিককেও কেয়ার পছন্দ করে দেওয়া পাঞ্জাবি কিনে দেওয়া হয়। সব কিছু কেনাকাটা করার পর সবাই বাড়ি ফিরবে, কিন্তু নীরা দীপকে খুঁজে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নীরা দেখল দীপ বাইরে থেকে আসছে। নীরা বলে, কোথায় গিয়েছিলেন? বাইরে একটু কাজ ছিল তাই। আচ্ছা চলুন বাসায় যাই। বলে সবাই বাসায় চলে যায়। শুনো গিটার সাহেব, তুমি যখন বেলকুনি দিয়ে গিটারের তালে তালে গাইবে মায়ের বোন বিহারিনী, আমি তখনই আমার জানালা দিয়ে তোমাকে দেখব। রাতের আধারে প্রেমিক পুরুষের গানের সাথে চন্দ্রবিলাস করার মজা আলাদা। দুজন দূর দূরান্ত থেকেও আমরা গানের তালে করব প্রেমের আবেদন। দীপান্বিতার ওই পুরনো কথাগুলো মগজে বারবার বাড়ি খাচ্ছে নীরবের। নীরব খুব সুন্দর গান গাইতে পারে, গিটার বাজানো এক নেশা নীরবের কাছে। সেই নেশায় যোগ দেয় দীপান্বিতা। তখন নীরবকে গিটার সাহেব বলে ডাকতো। আবার যখন নীরব বলতো সে নিউট্রিশন হতে চায়, তখন দীপান্বিতা তাকে খাদ্য বিশেষজ্ঞ সাহেব বলে ডাকতো। পুরনো স্মৃতি মাথা থেকে মুছে ফেলতে চায় নীরব, তাই সে মিসেস নাজনীনকে বলে, আমার জন্য মেয়ে দেখা শুরু করো মা, আমি আর আপত্তি করব না। ছেলের কথা শুনে খুশি হন মিসেস নাজনীন। মেয়ে দেখার জন্য তার কিছু বান্ধবীকে কল করেন। শীঘ্রই ছেলের বিয়ে দিতে চান তিনি। আজ বাসায় সিঙ্গারা বানিয়েছে নীরা। সিঙ্গারার শেপ একদম পারফেক্ট, আর আলু রান্নাটা হুবহু হয়েছে। শুধু সিঙ্গারা খেতে যে মনে হচ্ছে পরোটার ভিতর আলুর দম মেশানো। সবাই টমেটো সস দিয়ে নীরার এই সিঙ্গারা উপভোগ করছে। মিসেস সাবিনা বলেন, মা নীরা, তোমার মাকে কল দিয়ে বলো আমাদের বাসায় আসতে, মেয়ের হাতের প্রথম সিঙ্গারা খাবে। নীরা খুশিতে খুশিতে কল দেয় মিসেস নাজনীনকে। মিসেস নাজনীন ফোন রিসিভ করে বলেন, হ্যাঁ মা বলো। তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়িতে চলে আসো, আমি সিঙ্গারা বানিয়েছি। এখন তো আর সম্ভব না মা, আমি তো বাহিরে। বাইরে কোথায়? তোর জন্য ভাবি দেখতে যাচ্ছি, লাইসেন্স পেয়ে গেছি। এখন কি না করা যায় বল? আমার জন্য ভাবি আনতে যাচ্ছ মানে কি? নীরার কথা শুনতে পেল দীপান্বিতা, আর খেতে পারলো না সিঙ্গারা। বুঝতে পেরেছে নীরবের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। মনে মনে বলে, আমি 5টি বছর তার জন্য অপেক্ষা করলাম, এদিকে সে মুভ অন করে নিল। আমার দোষটা কি তাও বলল না। মিসেস নাজনীন বলে ওঠে, আরে নীরবের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, নীরব অনুমতি দিয়েছে। আমাকে জানাও নাই কেন? আরে আমরা তো দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তারপর তোকে দেখাবো। আর আজই তো বিয়ে হচ্ছে না। নীরা বলে ওঠে, বাড়ির কাছে মেয়ে থাকতে তুমি কোন জায়গায় যাচ্ছ মেয়ে দেখতে? বাড়ির কোনো মেয়ে আছে? সবাই তো। বাকি কথা বলার আগে ফোন কেটে গেল। নীরা আবার কল দেয় মিসেস নাজনীনকে। ফোন বন্ধ বলছে। বাবাকে কল দিতে যেও দিল না। ভাবলো যেহেতু দেখতে যাচ্ছে যাক, ওরা বাসায় আসলে কথা হবে। মিসেস নাজনীন ফোন চেক করে দেখেন ফোন বন্ধ হয়ে গেছে। রাতে বান্ধবীদের সাথে আড্ডা দিয়েছেন। সকালে মেয়ের বাড়িতে যাওয়ার আগে তার ডিটেলস নিতে ব্যস্ত। ফোন আর চার্জ কখন দিবেন? মিসেস সাবিনা বলেন, কি হয়েছে? মা ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছে, আর ভাইয়া মেয়ে দেখার জন্য হ্যাঁ বলেছে। সবাই খুশি হলো, কিন্তু নীরা তাকিয়ে আছে দীপান্বিতার দিকে। দীপান্বিতার মনমরা হয়ে আছে। দীপ নেই বাসায়, সে তার কাজে ব্যস্ত। নীরব, মিসেস নাজনীন ও মিস্টার রবিন বসে আছেন সোফায়। সাথে করে যে সম্বন্ধ নিয়ে এসেছে সেও আছেন তাদের সাথে। মেয়ে পক্ষ থেকে অনেক ভালো ব্যবস্থা করা হয়েছে। একে একে সবাই এসে টি টেবিলে সব খাবারগুলো সাজিয়ে রাখছে। মিসেস নাজনীন তার বান্ধবীর সাথে গল্প করছেন। মেয়ে সবে অনার্স 2য় বর্ষে উঠেছে। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। সব কিছু সাজানোর পর সবার অনুমতি পেয়ে মেয়েকে আনা হচ্ছে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন মেয়ের হেঁটে আসা দেখছেন। মেয়ে দেখতে মাশাআল্লাহ, যদিও নাম জানে, কিন্তু তারপরও ফর্মালিটির এর জন্য মিসেস নাজনীন বলেন, তোমার নাম কি মা? আমার নাম লামিয়া লিমা।
তারপর সবাই ভিন্ন ভিন্ন কথা বলে। নীরব এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। সহ্য হচ্ছে তার এসব, কিন্তু সহ্য করতে হবে তাকে। সবাই ছেলে মেয়েদের আলাদা কথা বলতে বলেছে, তাই নীরব ও লিমা আলাদা কিছু কথা বলল। কথা বলা শেষে নীরব সবাইকে বলে, আমার পছন্দ হয়েছে, তোমরা চাইলে আংটি পরিয়ে রাখতে পারো। লিমা কোনো আপত্তি জানায়নি, সবাই খুশি হয়। লিমাকে আজই আংটি পরিয়ে দেয় মিসেস নাজনীন। নীরবের চোখ কাঁপছে, তার চোখে ভাসছে দীপান্বিতা। কিছুতেই ভুলতে পারছে না মায়াবন বিহারিণীকে। সবাই গল্প করে সন্ধ্যার একটু পরে বের হলো। মিসেস নাজনীনের খুব ভালো লেগেছে এই পরিবার। সন্ধ্যায় দীপ বাসায় আসলে নীরা দীপকে সেই পরোটার স্বাদের সিঙ্গারা খেতে দেয়। সিঙ্গারা খাওয়ার পর দীপ ও নীরা ঘরে চলে আসে। দীপান্বিতা মন খারাপ করে ঘরে বসে আছে। নীরা সব কিছু দীপকে খুলে বলে। দীপ সব শুনে বলে, যেহেতু নীরব মতামত দিয়েছে আর সবাই মেয়ে দেখতে গেছে, আমার মনে হয় না দীপান্বিতাকে এর ভিতর আনা উচিত। কিন্তু আমি তো দীপান্বিতা আপুকে কান্না করতে দেখেছি। ভালোবাসা হারানোর কষ্ট অনেক ক্যাডার সাহেব। একবার কেউ প্রেমে পড়লে সে তাকে হারাতে চায় না। তুমি কারো প্রেমে পড়েছ? আমার ক্যাডার সাহেবের প্রেমে পড়েছি, তাই তো আমি বুঝি দীপান্বিতা আপুর কষ্ট। দীপান্বিতার ব্যাপারটা দেখার আগে দেখতে হবে নীরব কী চায়, আর এদের ভিতরে কি আদৌ দুজনের মনের মিলন আছে নাকি একতরফা প্রেম, তাও তো দেখতে হবে। এমনও হতে পারে নীরব অন্য কাউকে ভালোবাসে। আমার এমন মনে হয় না। ভাইয়াকে আমি দেখেছি, দীপান্বিতা আপুর কথা শুনলে কেমন অন্য মনস্ক হয়ে যায়। আবার ভাইয়ের ফোনে আমি মায়াবন বিহারিণী নামে দীপান্বিতা আপুর আগের নাম্বার সেভ করা দেখেছি। আমি শিওর ওরা আগে একে অপরকে ভালোবাসতো, আর তাও গভীরভাবে। সবার ভালোবাসা দেখে, শুধু আমারটাই দেখে না। বিড়বিড় করে বলেই চেয়ারে বসে পড়ে দীপ। নীরা মেয়েকে হাসি দিয়ে দীপের কোলে বসে পড়ে বলে, কে বলেছে আমি আপনার ভালোবাসা দেখতে পাই না? আপনার ভালোবাসা দেখতে পাই বলেই তো আপনাকে আরো বেশি ভালোবাসি। দীপ নীরাকে ধরে রেখে বলে, তাহলে বলো না কেন? আপনিও তো বলেননি ক্যাডার সাহেব। কি? আমাকে দেয়া আপনার মনের গহীনে লুকিয়ে থাকা নাম কতদিন লুকিয়ে রাখবেন? আপনার এই লুকোচুরি গল্প। তুমি সব জানো? নীরা দুই হাত দিয়ে দীপের গলায় জড়িয়ে বলে, অনেক আগে থেকে। সেদিন আমি যখন রাগ করেছিলাম তখন একবার আপনি বলেছিলেন, আমি শুনেছি কিন্তু প্রতিক্রিয়া করিনি। ভাবলাম পরীক্ষা শেষ হলে বলবেন, কিন্তু আপনি তো বলছেন না। একবার বলুন আমাকে দেয়া নাম। আপনার মুখে শুনতে চাই আমি এই নামটি। চন্দ্রপাখি। বলে দীপ নীরার কপালের সাথে নিজের কপাল এক করে নেয়। দীপ নীরাকে আরও একটু এগিয়ে আসতে যাবে, তখনই কল আসে মিস্টার রবিনের। নীরা বাবার কল দেখে রিসিভ করে। মিস্টার রবিন খুশিতে খুশিতে বলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের নাম লামিয়া লিমা। আজ আংটি পরিয়ে এসেছি, তাড়াতাড়ি বিয়ে হবে তোর ভাইয়ের। মা যে বললো মেয়ে দেখে চলে আসবে, আন্টি কেন পড়ালে? আরে তোর ভাইয়ের তাড়াহুড়ো বেশি, তাই আংটি পরানো হয়েছে। মেয়ে দেখতে সুন্দরী। রাখো তোমার সুন্দরী, আমি এখনই আসছি। বলে কল কেটে নীরা যেতে নিলে দীপ বলে, কোথায় যাচ্ছ? দুই ভাঙা মনের জোড়া লাগাতে। আজকের রাত আমি ওখানে থাকবো। আপনি গেলে আসেন, আমি দৌড়ালাম। বলে নীরা দৌড়। দীপ আহত কণ্ঠে বলে, হায় রে আমার কপাল, এতদিন বউ কাছে আসতো, আমি পরীক্ষার অজুহাত দিতাম। এখন আমি বউয়ের কাছে যাই, বউ পরিবারের অজুহাত দেয়। আমার মনে হয় আর চুনুমুনু আনা হবে না। আজ দীপ নীরাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু নীরবের কথা শুনে নীরা দৌড়ে চলে গেল নীরাদের বাসায়। নীরা ভেবেছিল আজকে মেয়ে দেখতে গেছে, যাক আসার পর না হয় নীরবের সাথে কথা বলবে, কিন্তু এখন তো নীরব নিজে ঝামেলা করে দিয়েছে। নীরা বাসায় এসে সোজা ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, আরে এই খাদ্য বিশেষজ্ঞ ভাই আমার খুব শখ না বিয়ে করার? মেটাচ্ছি তোর শখ। আমার ননদ কান্না করে বন্যা বয়ে দিবে, আর তুই কবে অন্য মেয়ে বিয়ে? কথাগুলো বলেই হাঁপাতে থাকে নীরা। নীরার চিল্লানো শুনে বেডরুম থেকে মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে হাজির হয়। নীরব তখনও আসেনি। মিসেস নাজনীন বলেন, এটা কেমন ব্যবহার নীরা? পাশে তোমার শ্বশুর বাড়ি, আর কয়েকদিন পর তোমার ভাইয়ের বিয়ে। লোকজন এই সময় খোঁজ খবর নিতে আসে, এসব দেখলে কি বিয়ে হয়? নিকুচি করেছে বিয়ের। কে বলেছে একজনের মন ভেঙে বিয়ে করতে? এবার ঘর থেকে নীরব বের হয়ে আসে। নীরাকে বলে,
কি হয়েছে বোন, এভাবে চেঁচাচ্ছিস কেন? মেয়ে দেখতে তোকে নিয়ে যায়নি তো কি হয়েছে? বিয়ের আগে ঠিক হয়ে যাবি। তোর ওই বিয়েতে যদি আমি তোকে জবাই করে কিমা বানিয়ে ওই লিমাকে না খাওয়াইছি তো আমার নাম মুঞ্জরিন নিরানা। মিসেস নাজনীন চোখ রাঙিয়ে বলেন, বড় ভাই হয় তোমার, মুখ সামলে কথা বলো। আরে কিসের বড় ভাই? যে বড় ভাই আমার ননদের মন নিয়ে খেলা করে সে কি করে বড় ভাই হয়? একজনকে মায়াবন বিহারিণী বলে করে দেয় তার হৃদয় হরিণী। করাচ্ছি তোকে বিয়ে বলে নীরবের হাত ধরে টেনে নিয়ে যায় ঘরে। মিসেস নাজনীন এগোতে আসলে নীরব বলে, ভাই বোনের পার্সোনাল কথা চলবে, মা বাবা নট অ্যালাউ। বলেই ধুম করে দরজা লাগিয়ে দেয়। মিসেস নাজনীন ক্ষিপ্ত হয়ে মিস্টার রবিনকে বলেন, এই শিক্ষা দিয়েছো মেয়েকে, এবার বুঝো। ভিতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। মিসেস নাজনীন বিরক্ত চোখে তাকিয়ে আছেন মিস্টার রবিনের দিকে। তারা দুজনে এটা বুঝতে পেরেছে দীপান্বিতা ও নীরবের ভিতরে কিছু একটা চলছে। নীরব বালিশ থেকে শুরু করে ঘরে থাকা যত কাছের জিনিস আছে সব ছুটছে। নীরব কিছু কিছু জিনিস ক্যাচ করে ধরে, আবার কিছু জিনিস তার পাশ দিয়ে পড়ে ভেঙে যায়। না পেরে নীরব বলে, কি হয়েছে তা বলবি তো? তুমি দীপান্বিতা আপুকে ধোকা দিয়েছো কেন? কপাল কুচকে নীরব বলে, আমি কোথায় ধোকা দিয়েছি? সে নিজেই তো আর তার জীবনসঙ্গী নিয়ে ভালো আছে। জীবন সঙ্গী আসলো কোথা থেকে? মানে? মানে কে সে যার দ্বারা দীপান্বিতা আপুকে সঙ্গ দেয়? আমি কি জানি? অভ্র তো আর আকাশ থেকে উড়ে আসবে না। কপাল চাপড়ে নীরব বলে, আরে আমার ভাই, ওটা দীপান্বিতা আপুর বায়োলজিক্যাল সন্তান নয়। তাহলে? দীপান্বিতা আপুর বেস্ট ফ্রেন্ড তামান্না আপুকে তুমি চেনো কি চেনো না জানি না। অভ্র তার সন্তান, তামান্না আপু বেঁচে নেই। তাহলে অভ্র দীপ্তিকার কাছে কেন? খুব বেশি আমার স্পষ্ট মনে নেই, যতটুকু জানি ততটুকু বলতে পারি। দীপান্বিতা আপু যখন অনার্স ভর্তি হয় তখন তাদের বাসায় এসে তামান্না আপুর অবস্থা খুবই মর্মান্তিক ছিল। মুখ হাত পা সব জায়গায় মারের দাগ, হাতের উপর পুড়ে যাওয়া কালচে চামড়া দেখে বোঝা যায় কোনো নর পশুর অত্যাচার সহ্য করেছে। তামান্না ভালোবেসে পালিয়ে বিয়ে করার সময় কিছু গহনা ও টাকা নিয়ে পালায়। বিয়ের প্রথম দিকে ওই গহনা টাকা নিয়ে সুখে সংসার চলে। চাকরি করবে বলে গহনা বিক্রি করে টাকা উড়ায় তামান্না আপুর বর। সব শেষ হয়ে গেলে আবার আড্ডা জুয়াতে মেতে পড়ে তামান্না আপুর বর। সেই সময় তামান্না আপু প্রেগনেন্ট হয়, সাথে বেড়ে যায় তামান্না আপুর ওপর অত্যাচার। এক সময় তামান্না আপুর বর তাকে বিক্রি করতে চায় এক নষ্ট এলাকায়। অনেক ঝগড়াঝাটির পর তামান্না আপুর চুলের মুঠি ধরে দেয়ালে বেশ কয়েকবার বাড়ি মারে। কপাল ফুলে ফেটে রক্ত বের হয়। না পেরে তামান্না আপু পালিয়ে আসে। পলাতক মেয়ে গর্ভবতী হয়ে ফিরেছে বলে মেনে নেয় মা তামান্না আপুর বাবা মা। বাধ্য হয়ে এদিক ওদিক আশ্রয় খুঁজতে থাকে। অতঃপর আসে দীপান্বিতা আপুর কাছে। মামনি বাবাইয়ের হাত পা ধরে। তামান্না আপুর করুণ অবস্থা দেখে সবাই রাজি হয় আপুকে কাছে রাখতে। এক কথায় লুকিয়েছিল এখানে। গর্ভবতী অবস্থায় মারধর সহ্য করেছিল। খাওয়া দাওয়ার ঘাটতি ছিল প্রচুর, যার ফলে তামান্না আপুর শরীর দুর্বল থাকত। রক্তশূন্যতা দেখা দেয়। ডাক্তার বলেছিল রোগীর অবস্থা খুব খারাপ, এমন চললে বাচ্চা নষ্ট হয়ে যাবে। ক্যাডার সাহেব নিজের বিসিএস নিজে ব্যস্ত ছিল। এদিকে পিঙ্কির মায়ের ঝামেলা তো ছিলই, তাই দীপান্বিতা আপু ব্যস্ত থাকতো তামান্না আপুকে নিয়ে। হঠাৎ একদিন তামান্না আপু অজ্ঞান হয়ে পড়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে নেওয়া হলে ডক্টর জানায় যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামান্না আপুর এক কথা, বেঁচে থাকতে বাবা মায়ের মুখে চুনকালি মিশিয়েছি, এখন নিজের সন্তানকে খুন করে নিজের জীবন কিছুতেই বাঁচাবো না। আমার সন্তান না তাহলে আমি নিজেও থাকবো না। অগত্যা আমাদের তামান্না আপুর কথা শুনতে হয়। ডেলিভারির আগে তামান্না আপু রিকোয়েস্ট করে দীপান্বিতা আপুর সাথে কথা বলে। কি বলে আমি জানি না। আমি আব্বু আম্মু বাইরে ছিলাম, ক্যাডার সাহেব আর বাবাই ব্যস্ত ছিল, তাই আমরা আসি। নার্স যখন অভ্রকে কান্নারত অবস্থায় বের হয়, দীপান্বিতা আপুর সাথে সাথে কোলে নেয় অভ্রকে। অভ্রর কান্না নিজে থেকে থেমে যায়। অভ্রের জন্মের সাথে সাথে মৃত্যু হয় তামান্না আপুর। পিঙ্কির আম্মু অনেক কথা শোনায়, কিন্তু দীপান্বিতা আপুর এক কথা, আজ থেকে অভ্র তার ছেলে। অতটুকু অভ্রকে কোলে নিয়ে আমিও যেন মায়ায় জড়িয়েছিলাম।
প্রায় যে খেলা করতাম অভ্রর সাথে। আস্তে আস্তে আমরা সবাই অভ্রকে ভালোবাসতে শুরু করি। অভ্র আমাদের কাছের একজন হয়ে উঠেছে।